স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের লোকজন এখনো রয়ে গেছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সকালে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের স্বজনদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনি ইতিহাসের স্রষ্টা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম, সেটা সেভাবে রাখতে পারি। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি, সেটা তো একটা প্রশ্ন। এটাকে হেলায় ফেলে দিলে হবে না। এনআইডি সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে। প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইপাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় নাকি ইচ্ছাকৃতভাবে এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে তথ্য পাচার করে থাকে তাহলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। সচিব জানান, এনআইডি অনুবিভাগ থেকে 182টি প্রতিষ্ঠান এই সেবা নেয়। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে। এখন পর্যন্ত চুক্তি সত্য আমাদের জানা মতো এই মুহূর্তে 5টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয় ঢাকার বিচারিক আদালত। এতে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের শিক্ষার্থী আবরার থাকতেন শেরে বাংলা হলে। 2019 সালের 6 অক্টোবর রাতে রুম থেকে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় রাখা সহ নানা দাবিতে সারা দেশে সমাবেশ করবে বিএনপি। আগামী বুধবার থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত 8 দিনে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কে কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে 12 ফেব্রুয়ারি অন্তত 9টি জেলায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 20 ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে দলটি। রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানায় 9 নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়। এই মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় 22 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরও একটি তেলের ট্রাক লুট করে ডাকাতরা। পরে তদন্তে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতের ট্রাক দুটি। এরপর অভিযানে গ্রেপ্তার করা হয় 12 জনকে। মুন্সিগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় লুট করা 19,000 লিটার তেল।
এরা পেশাদার ডাকাত, এরা সাহসের কিছু না, পেশাদার ডাকাত তো ডাকাতি আছে। আর এদিকে হয়তো বা সবাই জানে না তার বিরুদ্ধে আসলে ডাকাতির মামলা নাই, তখন মামলাটা খায় না, হয়তো গত টার্মে হয়তো ওইভাবে আসে নাই বা কেউ সাহস করে নাই মামলা করার জন্য, এরকম হতে পারে। গাজীপুরে গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় অন্তত 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ 8টি থানা এলাকা থেকে 79 জনকে গ্রেপ্তার করে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় গতকাল 239 জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 300 জনকে। সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এই মামলা করা হয়। এছাড়া গত রাত 12:30টার দিকে গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন চয়ন। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা আমাদের গোয়েন্দা দল, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে পেয়েছি। একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। চট্টগ্রামের কোরবানীগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়ে শিশু সহ আরও 5 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। ভোর 6টার দিকে সেমি পাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় আরও কয়েকটি ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছে রিয়াদ। দেশটির শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন পরামর্শ দিয়েছেন, ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। স্থানীয় সময় শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি সরকার। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমেই তীব্রতর হচ্ছে। এবার কিছু আমেরিকান পণ্যের উপর আমদানি কর কার্যকর করছে চীন। সোমবার থেকে এই শুল্ক কার্যকর করা হয়। সম্প্রতি চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে 15% এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির উপর শুল্ক আরোপের কথা জানায় বেইজিং। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।